সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দরা আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছি। আপনাদের সবাইকে ক্যামেরার ভার্চুয়াল ক্লাসে স্বাগতম। আপনাদের সাথে আমি আছি আজকে তানভীর আহমেদ। আমি প্রভাষক হিসাবে ক্যানমেন কলেজ চট্টগ্রাম শাখায় কর্মরত আছি। আজকে আমরা যে টপিকটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমাদের পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের 10ম অধ্যায়, যে অধ্যায়ের নাম হচ্ছে কি সেমিকন্ডাক্টর ও ইলেকট্রনিক্স। এবং আজকে আমরা যে টপিক নিয়ে আলোচনা করব বা যে পার্ট আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু সেটা হচ্ছে আমাদের পিএন জাংশন অথবা যাকে আমরা অর্ধপরিবাহী ডায়োডও বলে থাকি। আর এটা হচ্ছে আমাদের এই অধ্যায়ের 2 নম্বর লেকচার। শুরুতে আমরা দেখব যে পিএন জাংশন কি বা পিএন জাংশন কাকে বলে। আচ্ছা, পিএন জাংশন হচ্ছে আমাদের যখন পি টাইপ এবং এন টাইপ অর্ধপরিবাহীকে সংযুক্ত করা হয় তখন যে জাংশন তৈরি হয় তাকে আমরা পিএন জাংশন বা অর্ধপরিবাহী ডায়োড বলে থাকি। আমরা করে চিত্রের মাধ্যমে দেখি যে পিএন জাংশন বা পিএন ডায়োড দেখতে কেমন। এটা হচ্ছে পিএন ডায়োড আমাদের রিয়েল পিকচার। তো এখানের মধ্যে যে আমাদের যে কালো যে অংশটি তার প্রান্ত হচ্ছে আমাদের ধনাত্মক অংশ এবং যে কিছুটা ধূসর কালো সেটা হচ্ছে ঋণাত্মক অংশ। এবং পিএন জাংশনকে আমরা প্রতীকের মাধ্যমে প্রকাশ করে থাকি। এই প্রতীকের মাধ্যমে পিএন জাংশনকে আমরা প্রকাশ করে থাকি। এই অংশটি হচ্ছে আমাদের ধনাত্মক প্রান্ত আর এই অংশ হচ্ছে আমার ঋণাত্মক প্রান্ত। কখনো কখনো আমরা পিএন জাংশনকে এভাবে পি টাইপ এবং এন টাইপ আকারে লিখেও প্রকাশ করে থাকি, যে এটা হচ্ছে আমাদের পি টাইপ। যেহেতু পি টাইপে আমাদের হোল আধিক্য বেশি সেক্ষেত্রে এখানে থাকবে আমাদের ধনাত্মক আধান, এবং এন টাইপ হচ্ছে ইলেকট্রনের আধিক্য সেক্ষেত্রে এখানে থাকবে কি ঋণাত্মক আধান। আচ্ছা, এখন একটি পিএন জাংশন কীভাবে তৈরি করা হয়? পিএন জাংশনকে জাস্ট পি টাইপ এবং এন টাইপ দুটি অর্ধপরিবাহীকে একত্রে সংযুক্ত করে এন জাংশন তৈরি করা হয় না। সাধারণত একটি অর্ধপরিবাহীকে বা যেমন ধরুন সেটা সিলিকন, তাকে এমনভাবে ডোপায়িত করা হয় বা তার মধ্যে এমনভাবে অপদ্রব্য মিশ্রিত করা হয় যেন তার এক অংশে পি টাইপ এবং অন্য অংশে এন টাইপ অর্ধপরিবাহী তৈরি হয়। এজন্য বলা হয়ে থাকে যে বেশি নিয়ন্ত্রণাধীন ডোপায়ন প্রক্রিয়ায় এটি বিশুদ্ধ অর্ধপরিবাহীকে এক পাশে পি টাইপ এবং অপর পাশে এন টাইপ অর্ধপরিবাহী সৃষ্টি করে পিএন জাংশন তৈরি করা হয়ে থাকে। এবার আমরা দেখতে পাচ্ছি যে যখন পি টাইপ, এটা হচ্ছে আমাদের পি টাইপ অংশ, এটা হচ্ছে আমাদের এন টাইপ অংশ, যখন তার পরস্পর সংযুক্ত হয় বা তার যখন তৈরি হয় তখন কী হয়ে থাকে? তো আমরা জানি পি টাইপের মধ্যে আমাদের হোলের আধিক্য অনেক বেশি এবং এন টাইপের মধ্যে ইলেকট্রনের আধিক্যটা বেশি থাকে। তো যদি দেখা যায় যে আমাদের পি টাইপ এবং এন টাইপ পরস্পর তড়িৎ নিরপেক্ষ, কিন্তু যখন তারা সংযুক্ত হয় তখন দেখা যায় যে আমাদের এন অঞ্চলে বা এন টাইপ অঞ্চলে ইলেকট্রনের একটা প্রবণতা কাজ করে। সেই প্রবণতা হচ্ছে তার টার্গেট থাকে যে সে হোলের সাথে মিশ্রিত হয়ে যাবে, হোলের সাথে তার, যাকে আমরা রিকম্বিনেশন বলে থাকি। তো এই কারণে দেখা যায় যে আমাদের এন অঞ্চল থেকে কিছু মুক্ত ইলেকট্রন আমাদের কোথায় এসে জমা হয়? আমাদের পি অঞ্চলে এসে জমা হয়। তো যেহেতু আমাদের এন অঞ্চল থেকে আমাদের ইলেকট্রনগুলো আমাদের পি অঞ্চল চলে আসছে, দেখা যায় সেক্ষেত্রে আমাদের এখানে ধনাত্মক আধানের সৃষ্টি হয় এবং যেহেতু পি অঞ্চলের মধ্যে আমাদের ইলেকট্রনগুলো এসে জমা হচ্ছে সেক্ষেত্রে কী হচ্ছে? ঋণাত্মক আধান সৃষ্টি হচ্ছে। তো আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের এই পাশে আমাদের ঋণাত্মক আধানের সৃষ্টি হচ্ছে আর এই পাশে আমাদের ধনাত্মক আধানের সৃষ্টি হচ্ছে। তো দেখা যাচ্ছে যেখানের মধ্যে আমাদের একটা বিভব পার্থক্য তৈরি হচ্ছে। এটা হচ্ছে আমাদের নিম্ন বিভব, যেহেতু ইলেকট্রন এখানে জমা হচ্ছে। এটা হচ্ছে উচ্চ বিভব, যেটা আমাদের কি আমাদের ওই ইলেকট্রন এখান থেকে চলে যাচ্ছে। তো যার কারণে যখন বিভব পার্থক্য তৈরি হচ্ছে তখন দেখা যায় কি এখানের মধ্যে একটা বিভব প্রাচীর তৈরি হয় এখানের মধ্যে। কারণ তখন দেখা যায় যে আমাদের মুক্ত ইলেকট্রনগুলো আর এখান থেকে আর আমাদের পি অঞ্চলে আসতে পারে না, এখানে মধ্যে একটা প্রাচীরের ন্যায় তৈরি হয়ে থাকে। তো দেখা যাক, এখন আমরা যদি বলে থাকি যে আমাদের পি অঞ্চলে ইলেকট্রন গ্রহণের এবং এন অঞ্চলে ইলেকট্রন ত্যাগের একটা প্রবণতা কাজ করে, তাই এন টাইপ অর্ধপরিবাহী যুক্ত পি এন জাংশন তৈরি করা হলে এন অঞ্চলে মুক্ত ইলেকট্রন পি অঞ্চলে ধাবিত হয় এবং পি অঞ্চলের সংযোগস্থলের কাছাকাছি ইলেকট্রন আদান প্রদান বেশি হয়, কিন্তু এই অঞ্চলে কোনো মুক্ত ইলেকট্রন বা হোল থাকে না। শুধুমাত্র এখানে শুধুমাত্র আমাদের আধান তৈরি হয়, যে এক পাশে নেগেটিভ এক পাশে হচ্ছে পজিটিভ। এবং এই অঞ্চলকে কি বলা হয়ে থাকে? এই অঞ্চলের নাম হচ্ছে কি নিঃশেষিত অঞ্চল, যাকে আমরা ডিপ্রেশন লেয়ার বলে থাকি। আচ্ছা, এবার দেখা যায় এন অঞ্চল ইলেকট্রন ত্যাগ করে ধনাত্মক, পি অঞ্চল ইলেকট্রন ত্যাগ করে কী হয়? ঋণাত্মক আধান গ্রস্ত হয়। তার মানে কি হচ্ছে? একটা বিভব পার্থক্য সৃষ্টি হয়। আমরা চিত্রে দেখতে পাচ্ছি যে আমাদের এখানে এখন ইলেকট্রনগুলো সেখানে জমা হচ্ছে, তারপরে ঋণাত্মক আধান, এবং এই ক্ষেত্রে আমাদের যেহেতু ইলেকট্রন চলে যাচ্ছে এখানে আমাদের ধনাত্মক আধান সৃষ্টি হচ্ছে। দ্যাট মিনস একটা বিভব পার্থক্য তৈরি হচ্ছে। এবং দেখা যায় যে এই বিভব পার্থক্য এন অঞ্চলে মুক্ত ইলেকট্রনগুলোকে আর আমাদের পি অঞ্চলে আসতে দিতে চায় না, দ্যাট বাধা তৈরি করে, যাকে আমরা কি বলে থাকি যে এবং এইভাবে আস্তে আস্তে একটা সাম্যাবস্থা তৈরি হয়।
এই সাম্যাবস্থায় জাংশনের দুপাশে বিভব পার্থক্যকে আমরা বিভব প্রাচীর বা বিভব বাধা বলে থাকি। আচ্ছা, এবং এভাবে সাম্যাবস্থা উপনীত হয়। এবার আমরা পিএন জাংশনের ভিতর দিয়ে যখন আমরা তড়িৎ প্রবাহ করতে চাইব, তখন কী করতে হবে? যেহেতু আমাদের পিএন জাংশনের মাঝামাঝি অঞ্চলে নিঃসৃত লেয়ার তৈরি হচ্ছে বা একটা বিভব বাধা তৈরি হচ্ছে, সেক্ষেত্রে তাকে আমাদের বায়াসিং করতে হবে। তাকে আমাদের বাহির থেকে একটা এক্সটার্নাল ফোর্স এখানে আমাকে অ্যাপ্লাই করতে হবে, যে ফোর্সের কাজ হচ্ছে আমাদের যে সেই বিভব প্রাচীর বা বিভব বাধাকে সে অতিক্রম করে পি এবং এন অঞ্চলের মধ্যে ইলেকট্রনের আদান প্রদান ঘটাবে। দ্যাট মিনস কী হবে? তড়িৎ প্রবাহ তৈরি হবে। এবং এই জন্য এই সিস্টেমটাকে আমরা কী বলে থাকি? বায়াসিং বলে থাকি। কারণ আমার সাম্যাবস্থায় যেহেতু নিট প্রবাহ শূন্য থাকে, আমরা কি করব? বহিস্থ কোনো তড়িৎ উৎসের সাথে যুক্ত করা হবে যেন তার ভিতর দিয়ে কি তড়িৎ প্রবাহিত হতে পারে, এবং একে বলা হয় কি বায়াসকরণ, বা যাকে আমরা সহজ কথা বায়াসিং বলে থাকি। এবং পিএন জাংশনকে দুভাবে বায়াসিং করা যায়, যে একটি হচ্ছে সম্মুখী বায়াস এবং একটি হচ্ছে বিমুখী বায়াস। তাহলে এখন আমাদের দেখতে হবে যে কোনটি সম্মুখী বায়াস এবং কোনটি বিমুখী বায়াস। প্রথমে আমরা সম্মুখী বায়াসটা খেয়াল করি। সম্মুখী বায়াস হচ্ছে যখন আমরা, এটা হচ্ছে পি টাইপ রিজিয়ন, এটা হচ্ছে আমাদের এন টাইপ অঞ্চল। আমি পি টাইপের সাথে যখন আমি ধনাত্মক আধান সংযুক্ত করব এবং এন টাইপ অঞ্চলের সাথে ঋণাত্মক আধান সংযুক্ত করব, সেই ক্ষেত্রে যে বায়াস তৈরি হবে সেটা হচ্ছে আমাদের সম্মুখী বায়াস। এখন প্রশ্ন যে সম্মুখী বায়াস হলে কী হবে? আমরা একটু দেখি এখানের মধ্যে, যখন সম্মুখী বায়াস যখন হবে, তখন আমরা দেখতে পাচ্ছি যে এখানে ইলেকট্রনের একটা সঞ্চালন তৈরি হয়েছে। যেখানে যে বিভব বাধা ছিল, সে এই বিভব বাধাকে অতিক্রম করে আমাদের ইলেকট্রনগুলো পুনরায় আমাদের এন অঞ্চল থেকে পি অঞ্চলের দিকে আমাদের প্রবাহ হচ্ছে। যেহেতু ইলেকট্রনের প্রবাহ হচ্ছে, তাহলে আমরা বলতে পারবো যে এই ক্ষেত্রে আমাদের তড়িৎ প্রবাহ আমরা পাবো। তো দেখা যায় কীভাবে এখান থেকে আমাদের এন অঞ্চল থেকে পি অঞ্চলে ইলেকট্রনের প্রবাহটা হচ্ছে। আমরা যখন বায়াসিং করব, তখন দেখা যাবে যে এটা হচ্ছে ধনাত্মক প্রান্ত। ওকে, সম্মুখ বায়াস অবস্থায় উৎসের ঋণাত্মক প্রান্ত থেকে ইলেকট্রনগুলো, অর্থাৎ এখানকার যে ঋণাত্মক প্রান্ত থেকে ইলেকট্রন কোথায় জমা হবে? আমাদের এন অঞ্চলে এসে জমা হবে, যেটা আমরা চিত্রে দেখতে পাচ্ছি যে আমাদের ঋণাত্মক প্রান্ত থেকে ইলেকট্রন এসে আমাদের এন অঞ্চলে জমা হচ্ছে। আচ্ছা, আবার উচ্চ ধনাত্মক প্রান্তে বিভব প্রাচীর ইলেকট্রন গ্রহণ করে, তো ফলে নিঃশেষিত অঞ্চলে বিভব হ্রাস পায় এবং জংশনের ভিতর দিয়ে তড়িৎ প্রবাহ শুরু হয়ে থাকে। অর্থাৎ যখন আমাদের ঋণাত্মক প্রান্ত থেকে আমাদের ইলেকট্রনগুলো, আমাদের এই পাশে আমাদের প্লাস আধান থাকে, এই পাশে প্লাস থাকে, ওকে, এই পাশে প্লাস থাকে, আর এই পাশে আমাদের মাইনাস থাকে, তাই তো? আচ্ছা, তো দেখা যায় যখন আমার ইলেকট্রনগুলো এসে এই প্লাসের সাথে মিশ্রিত হয়ে যায়, তখন দেখা যায় এটা আমরা নিউট্রাল হয়ে যাচ্ছে। তো নিউট্রাল হয়ে যাওয়ার কারণে যদি এখানে ঋণাত্মক আধান থাকে, তারপরেও দেখা যায় কি আমাদের বিভব পার্থক্যটা কমে যাচ্ছে। তো বিভব পার্থক্য কমে যাওয়ার কারণে খুব সহজে এখন আবার এন অঞ্চল থেকে পি অঞ্চলের মতো ইলেকট্রনের সঞ্চালন শুরু হয়ে থাকে। এবং এভাবেই আমরা সম্মুখ বায়াসের মাধ্যমে আমরা পিএন জাংশনের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ পেতে পারি। এবার আমরা দেখব যে বিমুখী বায়াস বা রিভার্স বায়াস যাকে বলে থাকি, সেটা কীভাবে কাজ করবে। যদি আমরা তড়িৎ উৎসের পি অঞ্চলের সাথে আমরা ঋণাত্মক প্রান্ত তড়িৎ উৎসের এবং এন অঞ্চলের সাথে ধনাত্মক প্রান্ত সংযুক্ত করি, তখন যে বায়াস পাওয়া যায় সেটা হচ্ছে আমাদের রিভার্স বা বিমুখী বায়াস। এখন দেখা যাবে যে বিমুখী বায়াসে কী হয়। তো আমরা এখানে একটা দেখতে পাচ্ছি যে বিমুখী বায়াসের ক্ষেত্রে দেখা যাবে যে এটি হচ্ছে আমাদের ডিপ্রেশন লেয়ার ছিল, নিঃশেষিত অঞ্চল। যখন আমি এখানে ঋণাত্মক প্রান্ত এবং ধনাত্মক প্রান্ত সংযুক্ত করলাম, তখন দেখা যাচ্ছে কি আমাদের ডিপ্রেশন লেয়ারেরটা বেড়ে যাচ্ছে। অর্থাৎ আমরা বুঝতে যে ডিপ্রেশন লেয়ার ছোটো ছিল, তাই সেটা আরও বেড়ে যাচ্ছে। তার মানে কি এখানে বিভব বাধাটা আরও বেড়ে যাচ্ছে। তো যেহেতু বিভব বাধা বেড়ে যাচ্ছে বা ডিপ্রেশন লেয়ারটা বেড়ে যাচ্ছে, তো আমরা সহজে বুঝতে পারছি যে এই ক্ষেত্রে আমাদের তড়িৎ পরিবহন আগেও ছিল না। তড়িৎ পরিবহন যদি হয়, খুব অল্প পরিমাণে তড়িৎ পরিবহন এর ভিতর দিয়ে হতে পারে। তো আমরা একটু দেখি যে বিমুখী বায়াস অবস্থায় উচ্চ ঋণাত্মক প্রান্ত থেকে ইলেকট্রন নিঃশেষিত অঞ্চলের ইলেকট্রনের সাথে যুক্ত হয়। তো এখানে ইলেকট্রনগুলো কোথায় যাবে? নিঃশেষিত অঞ্চলে ইলেকট্রনের সাথে গিয়ে অ্যাড হবে। অর্থাৎ দেখা যাচ্ছে যে এই ক্ষেত্রে আমাদের এখানে ইলেকট্রনের ঋণাত্মক বা আমাদের এখানে নিম্ন বিভব আরও বৃদ্ধি পাবে। এখানে অলরেডি উচ্চ বিভব আছেই, এবং এন অঞ্চল থেকে কিছু ইলেকট্রন উৎসের ধনাত্মক প্রান্তে গমন করায় অঞ্চলে বিভব প্রাচীর বৃদ্ধি পাবে। এবং দেখা যায় যেটা ধনাত্মক আধান বিশিষ্ট, এখানে কিছু ইলেকট্রন আবার আমাদের ধনাত্মক প্রান্তের সাথে সংযুক্ত হবে। তাহলে এখানে আমরা আরও কিছু পরিমাণে আমরা ধনাত্মক আধান পাবো। তার মানে এখানে আমার ঋণাত্মক আধান অ্যাড হচ্ছে, এখানে ধনাত্মক আধান অ্যাড হচ্ছে, যার কারণে দেখা যাবে যে আমাদের এখানে তড়িৎ বিভব আরও বেড়ে যাবে। তো তড়িৎ বিভব যদি আরও বেড়ে যায়, লেয়ারের আমাদের দেখলাম যে লেয়ারের অংশটা আমরা আরও বেড়ে যাচ্ছে, নিঃশেষিত অঞ্চলটা আরও বড় হয়ে যাচ্ছে, যার কারণে দেখা যায় যে এর ফলে জংশনের মধ্যে তড়িৎ প্রবাহ অত্যন্ত কম হয়।
যদিও যে প্রবাহটা হয়ে থাকে তাকে আমরা কি বলে থাকি, বিমুখী প্রবাহ বলে থাকি। এক্ষেত্রে আমরা তড়িৎ প্রবাহ পাবো, কিন্তু তার পরিমাণটা অত্যন্ত কম। যখন আমরা বেশি পরিমাণ ভোল্টেজ অ্যাপ্লাই করবো সেক্ষেত্রে হয়তো বা কিছু প্রবাহ আমরা পেয়ে থাকি। এবার আমরা দেখব যে পিএন ডায়োডের লেখচিত্র কেমন হতে পারে, তার বৈশিষ্ট্য কেমন হতে পারে। তো আমরা তো কিছুক্ষণে দেখেছি যে আমাদের ফরওয়ার্ড বায়াস বা সম্মুখী বায়াসে আমরা তড়িৎ প্রবাহ সহজেই পেয়ে যাচ্ছি, আর যেন রিভার্স বায়াস বা বিমুখী বায়াসে তড়িৎ প্রবাহ পাওয়া যায়, বা সেটা কি খুব নগণ্য পরিমাণে তড়িৎ প্রবাহটা পাওয়া যাচ্ছে। এখন মাঝে মাঝে জিজ্ঞাসা করা যে আমাদের ডায়োডের বৈশিষ্ট্য লেখটা কী। তো এটা কীভাবে আমরা ডায়োডের বৈশিষ্ট্য লেখটা আমরা আঁকবো, সেখানে একটা বলে দেওয়া আছে যে পিএন জংশন বা অর্ধপরিবাহী ডায়োড বায়াস বিভব প্রয়োগ করা হলে এর মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহিত হয়। বায়াস বিভবের সাথে তড়িৎ প্রবাহের পরিবর্তনকে লেখচিত্রের মাধ্যমে আমরা প্রকাশ করব, যেটা হচ্ছে আমাদের ডায়োডের বৈশিষ্ট্য লেখ। এখানে আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমাদের ডায়োডের বৈশিষ্ট্য লিখো। তো এটা হচ্ছে আমাদের ফরওয়ার্ড বায়াসিংয়ের জন্য, এটা হচ্ছে আমাদের রিভার্স বায়াসের জন্য। তো এখানে একটা বিষয় যে আমরা ফরওয়ার্ড বায়াস যখন আমরা করব সেক্ষেত্রে আমরা খুব সহজে তড়িৎ প্রবাহ পাবো, যেটা আমরা কিছুক্ষণ আগে দেখলাম। তো দেখা যায় যে সম্মুখী বায়াসের ক্ষেত্রে এটি নির্দিষ্ট বিভব পর্যন্ত কোনো তড়িৎ প্রবাহ পাওয়া যায় না। এই নির্দিষ্ট বিভবকে আমরা সূচন বিভব বা নি ভোল্টেজ বলে। এখন প্রশ্ন হচ্ছে যে একটা নির্দিষ্ট অংশ পর্যন্ত কেন আমরা তড়িৎ প্রবাহ পাচ্ছি না। তো আমরা এখানে চিত্রটা খেয়াল করি, এটা হচ্ছে আমাদের কেন্দ্রবিন্দু ও। আমি ফরওয়ার্ড বায়াস অ্যাপ্লাই করলাম, এই অংশ পর্যন্ত কোনো ধরনের তড়িৎ প্রবাহ নেই। কারণ কেন নেই, এই অংশটা আমাদের যে ডিপ্রেশন লেয়ার থাকবে, যে নিঃসৃত অঞ্চল থাকবে, বা যে আমরা বিভব প্রাচীর থাকে সেটাকে ব্রেক করার জন্য কিছু বিভব আমাদের এখানে কাজে লাগে। তো এই বিভব পর্যন্ত আমরা যখন ভোল্টেজ অ্যাপ্লাই করতে থাকবো সেই পর্যন্ত কোনো ধরনের আমরা তড়িৎ প্রবাহ পাওয়া যায় না। সিলিকনের ক্ষেত্রে দেখা যায় যখন আমরা 0.7 ভোল্ট অ্যাপ্লাই করব, এরপর থেকে আমাদের কি হয়, আমাদের তড়িৎ প্রবাহ পাওয়া যায়, অর্থাৎ তখন আমাদের ডিপ্রেশন লেয়ারটা ভেঙে যায়, তড়িৎ প্রবাহ নর্মাল হয়ে যায়। এবং সিলিকনের ক্ষেত্রে সেটি হচ্ছে 0.3 ভোল্ট, এবং এটার নাম হচ্ছে কি আমাদের নি ভোল্টেজ, অথবা যাকে আমরা সূচন ভোল্টেজও বলতে পারবো, বা সূচন বিভবও বলে থাকি। এবং এরপরে দেখা যাচ্ছে যে আমাদের চিত্র দেখতে পাচ্ছি যে আমাদের তড়িৎ প্রবাহ আমাদের এক্সপোনেনশিয়ালি বা যাকে সূচকীয়ভাবে বেড়ে যাচ্ছে। সূচকীয়ভাবে আমরা তড়িৎ প্রবাহ বৃদ্ধি পেতে থাকি কখন, নি ভোল্টেজে পরে। এটা হচ্ছে আমাদের ফরওয়ার্ড বায়াসের ক্ষেত্রে পিএন ডায়োডের লেখচিত্র। এখন আমরা দেখব যে রিভার্স বায়াসের ক্ষেত্রে কী হয়। তো আমরা তো আগে থেকে জানি যে রিভার্স বায়াসের ক্ষেত্রে আমরা তড়িৎ পরিবহন খুবই কম পাই। যখন আমরা রিভার্স বায়াস অ্যাপ্লাই করতে থাকবো, তখন আমরা কিছু কারেন্ট পাবো, যার নাম আমরা কি কারেন্ট জানি, যে বিমুখী কারেন্ট জানি। কিছু কারেন্ট হয়তো পেতে পারি, যে জন্য বলা হয় যে বিমুখী বায়াসের ক্ষেত্রে অতি সামান্য তড়িৎ প্রবাহ চলে, এবং বিভব পার্থক্য বৃদ্ধি করলেও প্রবাহ তেমন বৃদ্ধি পায় না। এই প্রবাহকে আমরা বিমুখী সম্পৃক্ত প্রবাহ বা লিকেজ প্রবাহ বলে থাকি, কখনোই কি আমরা লিকেজ কারেন্টও বলে থাকি। আচ্ছা, এরপর দেখা যায় যে আমরা তার বিভব যখন বাড়াতে থাকবো, একটা সময় কি দেখা যায় কি, এই অংশ এসে দেখা যাবে, এই পয়েন্টে এসে দেখা যাবে যে আমাদের তড়িৎ প্রবাহ হুট করে প্রচুর পরিমাণে বেড়ে যাচ্ছে, হুট করে তড়িৎ প্রবাহকে ইনক্রিজ করবে। এবং যখন এই অবস্থা দেখা যাবে যে হুট করে যখন তড়িৎ প্রবাহ আমাদের বেড়ে যাবে কিন্তু বিভব আর বাড়ছে না, দেখা যাবে কি আমরা এখানে দেখতে পাচ্ছি যে এই বরাবর আমাদের বিভব আর বাড়ে না, তড়িৎ প্রবাহ হুট করে ইনক্রিজ করছে কিন্তু বিভব আর বাড়ছে না। তো এক্ষেত্রে দেখা যাচ্ছে কি আমাদের ডায়োড ঠিকমতো আচরণ করছে না। এই জন্য এই অংশটাকে বলা হয় কি, এটা হচ্ছে আমাদের ব্রেকডাউন ভোল্টেজ। এই অংশটার নাম হচ্ছে কি ব্রেকডাউন ভোল্টেজ। এবং সর্বপ্রথম এই ব্যাপারটা খেয়াল করেন বিজ্ঞানী জ্যানার, তো তার নাম অনুসারে এটাকে আমরা জ্যানার ক্রিয়া বলে থাকি। এবং এই অবস্থা দেখা যায় যে ডায়োড আমার আগের মতো আচরণ করে না, ডায়োড নর্মাল যে আচরণ ছিল সে আচরণ সে আগের মতো করতে পারে না। তো এই জন্য তার নাম হচ্ছে জ্যানার ক্রিয়া। তো জ্যানার ক্রিয়া তারপর আমরা একবার একটু দেখি জ্যানার ক্রিয়াটা কি। বিমুখী বায়াসের ক্ষেত্রে বিভব ধীরে ধীরে বাড়তে থাকলে একসময় তড়িৎ প্রবাহ হঠাৎ করে বৃদ্ধি পায়, এবং এই অবস্থায় তড়িৎ প্রবাহ অনেক বৃদ্ধি করা হলে বিভব পার্থক্যে কোনো পরিবর্তন হচ্ছে না, কারণ জংশনের বিভব বাধা ভেঙে যাওয়া এইরূপ ঘটনা ঘটে। তো এই ঘটনাকে কি বলে, আমরা জ্যানার ক্রিয়া বলে থাকি। পরীক্ষাতে আসে যে জ্যানার ক্রিয়া কাকে বলে। এবং যে বিভবের জন্য আমরা বিভব প্রাচীরটা ভেঙে যাচ্ছে, যে আমরা ব্রেকডাউন ভোল্টেজ যেটা দেখলাম কিছুক্ষণ আগে, যে আমাদের ব্রেকডাউন ভোল্টেজ, এই ব্রেকডাউন ভোল্টেজ এটাকে কি বলা হয়ে থাকে, এটাকে বলা হয় জ্যানার বিভবও বলা হয়ে থাকে। এখন আমরা দেখব যে গতীয় রোধ কাকে বলে। তো আমরা এটা হচ্ছে আমাদের ফরওয়ার্ড বায়াসের ক্ষেত্রে আমাদের পিএন ডায়োডের লেখচিত্র। তো এখানে দেখা যায় যে আমাদের এটি এক্সপোনেনশিয়াল একটা গ্রাফ, যার কারণে আমরা নির্দিষ্ট ধরনের নির্দিষ্ট তড়িৎ ভোল্টেজের জন্য আমরা নির্দিষ্ট পরিমাণে তড়িৎ প্রবাহ পাবো, এমন কোনো বিষয় এখানে কাজ করে না। তো এই কারণে আমরা
একটু অন্যভাবে আমরা এক্ষেত্রে গতিরোধ বের করে থাকি। দেখা যায় এক একটি বিভবের জন্য আমাদের গতিরোধটা আমাদের এক এক রকম। তো এই চিত্রটি একটু দেখি আমরা। ফার্স্টে আমরা ধরলাম যে আমরা এই বিভাজনে কাজ করব। তো দেখা যাবে যে আমাদের ই বিভবের জন্য আমাদের এই অংশটা হচ্ছে এটা হচ্ছে আমাদের বিভব, এটা হচ্ছে ই এর বিভব এবং এটা হচ্ছে সি এর জন্য বিভব। এখানে আমরা একটা বিভব পার্থক্য পাবো, ডেল ভি পাবো, ডেল ভি পাবো আমরা। আর এক্ষেত্রে দেখা যাবে যে আমরা যখন অ্যাকচুয়ালি আমরা এখানে পি বিন্দুর জন্য আমরা বিভব বা গতিরোধ বের করার জন্য চেষ্টা করি, দেখা যায় পি বিন্দু থেকে একটা নির্দিষ্ট দূরত্বে এই অংশে বিভব হচ্ছে এই অংশটি, এখানে বিভব হচ্ছে এটি, অর্থাৎ ই জিরো হচ্ছে আমাদের বিভব, যাকে আমরা ডেল ভি দ্বারা প্রকাশ করে থাকি। এবং যদি আমরা এখান থেকে একটি লম্ব আঁকি, তাহলে এই অংশের জন্য আমরা কী পেয়ে থাকবো, আমরা তড়িৎ প্রবাহের একটা পরিবর্তন পাবো, যাকে আমরা ডেল আই থাকি। এই ডেল ভি এবং ডেল আই যে পরিবর্তনের অনুপাত, ওদের যে অনুপাত, তাদেরকে অ্যাকচুয়ালি আমরা গতিরোধ বলে থাকি এবং সেই নির্দিষ্ট বিভবের জন্যই তাকে আমরা গতিরোধ বলবো। এই জন্য বলা হয় যে একটি নির্দিষ্ট বায়াস বিভবে এর ক্ষুদ্র পরিবর্তন, অর্থাৎ বিভব ক্ষুদ্র পরিবর্তন ও আনুষঙ্গিক প্রবাহের মানের অনুপাতকে ও নির্দিষ্ট বায়ু বিভবে ডায়োডের গতিরোধ বলে থাকে। অর্থাৎ আমাদের গতিরোধ আর ইকুয়াল টু ডেল ভি ডিভাইডেড বাই ডেল আই। এবার আমরা গতিরোধ রিলেটেড একটি গাণিতিক সমস্যার সমাধান করি। তো আমরা সমাধানটি একটু পড়ে দেখি। যে বলা হচ্ছে কোনো পিএন জাংশনের 0.1 ভোল্ট বিভব পার্থক্য পরিবর্তনে, যেহেতু পরিবর্তন বলে দিচ্ছে আমাদেরকে, তার আমরা কী ইউজ করতে পারবো, এটা হচ্ছে ডেল ভি হচ্ছে 0.1 ভোল্ট। পরিবর্তনের জন্য আনুষঙ্গিক তড়িৎ প্রবাহের পরিবর্তন অর্থাৎ ডেল আই, সেক্ষেত্রে কত দেওয়া আছে, 400 মিলিমিটার। ডেল আই হচ্ছে আমাদের 400 মিলি অ্যাম্পিয়ার। এখন আমাদের বলছে এর গতিরোধ কত, দ্যাট মিনস আর কত। তো খুব সহজ একটা ম্যাথ, আমরা জানি আর ইকুয়ালস টু ডেল ভি ডিভাইডেড বাই ডেল আই। এখন ডেল ভির ভ্যালু কত, ডেল ভি হচ্ছে আমাদের 0.1। তো আমরা এখানে একটা কাজ করব যে আমরা মিলি অ্যাম্পিয়ারকে আমরা অবশ্যই কোথায় নিয়ে যেতে হবে, অ্যাম্পিয়ারে নিয়ে যেতে হবে, এবং এই জন্য আমাদেরকে তাকে 10⁻³ দ্বারা মাল্টিপ্লাই করা লাগবে। তাহলে এখন আমরা ডেল আই ভ্যালু যদি বসে কী পাচ্ছি আমরা, 400 ইন্টু 10⁻³ এবং যে রোধ এগারোটি কী দাঁড়াবে, আমাদের ওহম পাবো। তো যাক আপনারা এখানে ক্যালকুলেশনটা করবেন, দেখবেন যে এখানে আপনি কি আর এই মানটি খুব সহজে পেয়ে যাচ্ছেন। এই ছিল মোটামুটিভাবে আমাদের আজকের লেকচারের আলোচনা। এই অংশ থেকে যদি কিছু প্রশ্ন আপনাদেরকে বলা হয়ে থাকে যে কীভাবে আমরা প্রশ্নগুলো কী, যেমন ধরেন আমরা সাপোজ পিএন ডায়েট কাকে বলে জিজ্ঞাসা করতে পারে, যে নিঃশেষিত অঞ্চল কীভাবে তৈরি হয়, যে দুটো পিএন জংশন যখন সংযুক্ত হয় কীভাবে নিঃশেষিত অঞ্চলটা তৈরি হয়, বা কীভাবে বিভব বাধাটা তৈরি হয় সেটা ব্যাখ্যা আসতে পারে, এবং সম্মুখী ব্যাস বিমুখী ব্যাস কি সেটাও ব্যাখ্যা করা আসতে পারে। আবার কখনো কখনো যে বলে জ্যানার ডায়োড কী অথবা জ্যানার বিভব কী, এবং মাঝে মাঝে আমাদের গাণিতিক উদাহরণ হিসেবে গতিরোধও বের করতে দিতে হতে পারে। তো এই ছিল আমাদের আজকে আলোচনা। সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।